এস থেকে মিন রাশির কার ভালো কার খারাপ এটা আমাদের খুব জানতে ইচ্ছা করে। আজকে আমরা এই নিয়ে আলোচনা শুনবো। হ্যাঁ, আলোচনার প্রথমেই বলবো আগামী পরশুদিন হচ্ছে মহালয়া অমাবস্যা, 108তম সর্বপরিত্রাণ মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে তারাপীঠে। আপনারা যারা পূজা, পূর্ণাহুতি কিংবা গ্রহ সংস্কারের জন্য ইচ্ছুক তারা যোগাযোগ রাখতে পারেন। আপনারা আসতেও পারেন কিংবা বাড়িতে বসেও আপনারা অনলাইনে আপনারা সরাসরি লাইভ সম্প্রচার হবে, পুজো এবং যজ্ঞ সমস্ত কিছু দেখতে পারেন, গ্রহ সংস্কার করাতে পারেন। এবং সবাইকেই পূজার শেষে নির্মাল্য বস্তু যা যা থাকবে কিংবা প্রতিকার সমূহ সবাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। যারা তার আগে যোগাযোগ করতে চাইছেন খুবই অল্প সময়, কারণ তার আগে শুধুমাত্র দিদিভাই আগামীকাল হয়তো শুধু বেহালায় মানুষ পাবেন, বাকি যারা আছেন যারা ইচ্ছুক, কারণ গ্রহ সংস্কার করবার আগে তো আগে জন্মছকটাকে তো বিচার করাতে হবে। তাই যে প্রান্ত থেকে আগ্রহ প্রকাশ করছে তারা অনলাইনে কেবলমাত্র যোগাযোগ করতে পারে। এই প্রসঙ্গে একটা কথা বলে দেওয়ার যে আপনার কাছে তারা রবিবার সকালবেলা তারাপীঠে যোগাযোগ করতে পারেন। যারা কেবলমাত্র তারাপীঠ সংলগ্ন তারা তারাপীঠে আসতে পারে ছক বিচার করানোর জন্য। হ্যাঁ, তারা তো সরাসরি তারাপীঠে আসতে পারে। যারা কোনো কারণে এটাকে মিস করে গেলেন তারা সন্ধি পূজার জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারে। সেটা সন্ধি পুজোতে যোগাযোগ করা যেতে পারে। সন্ধি পূজার দিন নয়, তার আগে থেকে যোগাযোগ করতে হবে, যে কটা চেম্বার পাওয়া যাবে। একদম একদম। মানে মূল বিষয় হচ্ছে মহালয়া অমাবস্যাকে কেন্দ্র করে যারা পদক্ষেপ করতে চাইছেন আগামীকাল বেহালা চেম্বারে পাচ্ছেন, আর পরশুদিনকে তারাপীঠ। এটা ছাড়া সবাই কিন্তু অনলাইন। বাকি মহালয়া অমাবস্যা পরে যেরকম অ্যাজ ইট ইজ চেম্বারগুলো রয়েছে ঠিক সবাই সেরকমই পাবে। তো যাই হোক, এবার আসবো হচ্ছে মহালয়ার কথা নিয়ে। দেখুন, মহালয়া নিয়ে তো আমরা অনেক বক্তব্য শুনলাম, আমিও বলেছি। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু পরশুদিনকে মহালয়া অমাবস্যা, আমাদের চেষ্টা করতে হবে যাতে সবাইকেই যার জন্য আমরা এখানে বসে কথা বলছি, আপনারা কথা শুনছেন, অর্থাৎ পিতামাতা, এই পিতামাতা যাতে অবহেলিত কোনোভাবে না হয়, যাতে বৃদ্ধাশ্রমের সংখ্যা যেন কোনোভাবে বৃদ্ধি না পায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং যাতে তার জায়গা আমাদের বাড়ির কোনো একটা কোণে যেন অবশ্যই থাকে এবং মনের কোণে তো অবশ্যই যেন থাকে। কারণ যার জন্য আমরা এত লম্ফজম্প এত কথা বলছি সে যেন কোনোভাবে অবহেলিত না হয়। এবং সর্বোপরি যেটা রয়েছে যে আমরা মহালয়াতে যেটা করি আনন্দ উৎসব হিসাবে মনে করি তা তো নয়, আমাদের নিজেদেরকে আত্মসংযম, দেহ সংযম এবং চিত্ত সংযম করতে হবে। আমরা বিভিন্ন উল্লসিত হই, সেটা করা যাবে না। অন্ততপক্ষে পারতপক্ষে আগামীকাল অর্থাৎ মহালয়া প্রাককালে আগামীকাল শনিবারটা সংযম করা যেতেই পারে। তা সুতরাং সবাইকেই বলবো যে মহালয়া বৃদ্ধাশ্রমের সংখ্যা যে বৃদ্ধি না পায়, বাবা মাকে ভক্তি করতে হবে এবং তার জায়গায় যেন যত কষ্ট হোক না কেন বাড়িতে দরকার পড়লে আলাদা লোকজন রাখতে হবে তাদেরকে দেখভাল করার জন্য, যেন আমাদের সাথে আমাদের বাবা মা থাকে। এটাই হচ্ছে মহালয়ার উপাচার কিংবা পরিশেষীয় আমার বক্তব্য। সামাজিক বার্তাও বলা যেতে পারে, এটাও এক সামাজিক বার্তা বলা যেতে পারে। ধন্যবাদ এটাকে মনে করিয়ে দেওয়ার জন্য। যাই হোক, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ইতিমধ্যে আমরা পেয়েছি 7 তারিখে যেটা গেছে। আগামী 21শে সেপ্টেম্বর যে সূর্যগ্রহণ হতে চলেছে সেটা আংশিক, পার্শিয়াল, সেটা দেখা যাবে না। সেটা নিউজিল্যান্ড, মেলোনেশিয়া, পলিনেশিয়া, আন্টার্কটিকা মহাদেশ থেকে কিছুটা লক্ষ্য করা যাবে। ভারতবর্ষের সময় অনুযায়ী রাত্রি 11টায় গ্রহণ শুরু হবে। গ্রহণ মধ্য অবস্থায় থাকবে 1:12, মোটামুটি 3:24 গ্রহণটা শেষ। এটা আমরা দেখতে পাচ্ছি না। এবার যা দেখতে পাচ্ছি সেটাই বৈজ্ঞানিক, যা দেখতে পাচ্ছি না সেটাই যে অবৈজ্ঞানিক তা তো নয়। বিষয়টা হচ্ছে যে বিজ্ঞান যেখানে শেষ সেখানেই আধ্যাত্মিকতা শুরু। এবার বিষয়টা আমাদের থেকে ওরা হচ্ছে 6.5 ঘন্টা এগিয়ে। তাহলে মোটামুটি গ্রহণটা যখন মধ্য অবস্থায় থাকবে, আমাদের রাত্রিকালীন সময় হচ্ছে রবিবার রাত্রি 1:30, রবিবার এবং সোমবারের মাঝখানটা, ঠিক সেটা হচ্ছে নিউজিল্যান্ড কিংবা ওই অঞ্চলে তখন কিন্তু মোটামুটি সকাল 7:30, 8টা। তা যাই হোক, গ্রহণের একটা প্রভাব তো পৃথিবীবাসী পাবে। এবারে আসি, গ্রহণের ফলে আমাদের যে কেন গ্রহণের একটা কিছু হলেও প্রভাব আছে। কারণ আমরা যেখানে থাকি সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে এই যে ক্রমশ এই যে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার কিংবা এক্সোস্ফিয়ার, মানে সবার উপর হচ্ছে এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারকে বলা হচ্ছে আয়নোস্ফিয়ার। একই সাথে এই সূর্যের থেকে যে বিকিরণটা হচ্ছে, বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ বেরোচ্ছে, ওটা একটা ছাঁকনির কাজ করছে। আয়নোস্ফিয়ার ছেঁকে সেটাকে বিভিন্ন তরঙ্গের মাধ্যমে সেটা আমাদের পৃথিবীতে পাঠাচ্ছে। যেখানে আমরা এখন আমরা বসে আছি ট্রপোস্ফিয়ার অঞ্চলের মধ্যে। দেখুন কেন বলি, কারণ আমরা যে এই মুহূর্তে যে আছি না, মোটামুটি 78% নাইট্রোজেন, 21% অক্সিজেন, বাকি 1% হচ্ছে আয়ন এবং বাদ বাকি কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, যার জন্য একটা ভারসাম্যের মধ্যে কিন্তু আমরা আছি। এগুলো যদি না থাকতো তাহলে কিন্তু হতো না। পুরোটাই কিন্তু সূর্য থেকে আমরা পাচ্ছি। দেখুন কেন বলি, আমরা যে প্রখর রোদে যদি বাইরে 10 মিনিট কি দাঁড়িয়ে থাকতে পারবো? প্রখর রোদে দাঁড়িয়ে থাকতে কখনোই পারবো না। তার মানে কি সূর্য দ্বারা মানব জীবন পরিচালিত হচ্ছে?
তাহলে আমরা সরাসরি একটা এফেক্ট পাই। তাহলে গ্রহণের কিছু একটা কার্যকারিতা আছে বটেই। তা এই গ্রহণের ফলে রবি, এই যে চন্দ্রগ্রহণ হলো, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের ফলে কিছু একটা কিন্তু তারতম্য, এই যে বায়ুমণ্ডলে যে এই যে একটা এই যে বিকিরণ হচ্ছে, এই যে আয়নিত হচ্ছে, চার্জ হচ্ছে যে কণাগুলো, তারপরে আমাদের দেহকোষের সাথে সেটা মিলিত হচ্ছে। তার ফলে কি মানুষের জীববৈচিত্র্য কিন্তু একটা বিভিন্ন রকমের কিন্তু ওতপ্রোতভাবে, যদি সেটা পোকামাকড় হতে পারে, জন্তু জানোয়ার হতে পারে, এবং মানব জীবন তো বটেই, ঠিক আছে। তাহলে গ্রহণের ফলে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রভাবিত কিন্তু আমরা অবশ্যই কিন্তু হই। এবার আসি, যেহেতু বিশেষ কিছু বয়স্ক মানুষ, এজেড পার্সন এবং কিছু সুশীল সমাজের মানুষ আমার সাথে যোগাযোগ রাখে, তাদের জন্যই বলি, এই চূড়ামণি যোগ, কোনো গ্রহণ, সূর্যগ্রহণ যদি রবিবার দিন হয় তাহলে সেটাকে চূড়ামণি যোগ বলে। ঠিক সেরকম চন্দ্রগ্রহণও যদি কোনো চন্দ্রগ্রহণ সোমবার দিন হয় সেটাও চূড়ামণি যোগ। কিন্তু এই চন্দ্রগ্রহণটা আমরা পেলাম না, কারণ সেটা রবিবার দিন হয়েছিল 7ই সেপ্টেম্বর, তাই তো? তাহলে আগামী যে গ্রহণটা হচ্ছে, যদিও আমাদের ভারতবর্ষে অদৃশ্য, কিন্তু পৃথিবীর তো কোথাও দৃশ্য, তাহলে আমরা একটা চূড়ামণি যোগ কিন্তু এখানে পাচ্ছি। বয়স্ক মানুষরা যারা রয়েছেন কিংবা যারা একটু সুশীল সমাজ, যারা যোগাযোগ রাখেন, যারা জানতে চেয়েছিলেন আমার কাছে, তাদেরকে বলি, রবিবার দিনকে যারা গঙ্গা স্নান করবেন, এই চূড়ামণি যোগে স্নান করা অত্যন্ত ভালো। এবং সেই মন্ত্রটা পরে আমি আবার বলে দেবো। মন্ত্রটি হলো চূড়ামণি যোগে স্নানের যে মন্ত্রটা, সূর্যগ্রহ সূর্যবারে সোমে সমগ্রহ ভবেত চূড়ামণিরিয়ং যোগস্থ ত্রাণস্থ ফলং স্ত্রীতম। এই মন্ত্র জপ করে রবিবার দিনকে যারাই গঙ্গা স্নানে, রবিবার দিন তর্পণের ব্যাপার, কারণ রবিবার দিনকে রাত্রিবেলা গ্রহণ সময় টাইমিংটা, কিন্তু আমরা ওই গ্রহণ যোগে গঙ্গা স্নান করব এই চূড়ামণি যোগে স্নানের মন্ত্র দিয়ে, ঠিক আছে। এবার গ্রহণ সমাপ্তি হয়ে যাওয়ার পরে সূর্যগ্রহণে যেটাকে আমরা বলি মুক্তি স্নান, সেটা সোমবার দিনও করা যেতে পারে। হ্যাঁ, তাহলে সেই সোমবার দিন যারা গঙ্গায় কিংবা যে কোনো জলাশয়ে স্নান করছেন গ্রহণের মুক্তির উদ্দেশ্যে, মুক্তির পরে, ঠিক আছে, তাহলে এই মন্ত্রটা জপ করা যেতে পারে। নম উত্তিষ্টৌ গম্মাতং রাহ তজ্জতং সূর্য সক্ষম কর্মচণ্ডাল যোগক্ষম কুরু পাপক্ষয় মম। এটা হচ্ছে সূর্যগ্রহণ হয়ে যাওয়ার পরে মুক্তি স্নান যদি করা যেতে পারে রবি কর্তৃক, আমরা বিভিন্ন রকমের সুফল কিন্তু পেতেই পারি, কারণ সূর্য মানেই তো রবি। এবার আসি, গ্রহণের ফলে যে আগামী দিনে যেটা হতে চলেছে, শুধু গ্রহণ নয়, আংশিক। এবার রবি এবং চন্দ্রের গোচর এবং রবি আর চন্দ্রের মানব জীবনে কোথায় কী থাকলে কি হয়, মানে গ্রহণের ফলাফল হিসাবে, এবং রবি এখন কন্যা রাশিতে আছে সেই ফলাফল হিসাবে, এবং মানব জীবনে রবি আর চন্দ্রের যদি কোনো তারতম্য ঘটে তাহলে সেই ফলাফল হিসেবে কি হতে পারে। প্রথমেই বলবো, রবি কখন শুভ হয় একটা জন্মছকে। রবি যদি মেষ রাশিতে আমরা জানি উচ্চস্থ 10 অংশ পর্যন্ত, 10-এর বেশি হলে রবি কিন্তু উচ্চস্থ ধরা হয় না। রবি যদি আত্মকারক হয়, রবি যদি আমাদের উপচয় গৃহে থাকে, রবি যদি নিজের সিংহ রাশিতে আনন্দ স্থানে অর্থাৎ মূলত্রিকোণে যদি 20 ডিগ্রি পর্যন্ত অবস্থায় থাকে, তাহলে রবি কিন্তু আমাদের উচ্চস্থ অবস্থায় থাকে, মানে ভালো অবস্থায় থাকে। দেখুন, রবি দ্বারা বিভিন্ন ভালো যোগ কিন্তু আমরা দেখি জন্মছক। সেটা কি? রবির দ্বিতীয়ভাবে যদি চন্দ্র ব্যতীত অন্য কোনো গ্রহ থাকে, শুভ গ্রহ, তাহলে বলে আধিক্য যোগ। আবার রবির দুধারে অর্থাৎ রবির দ্বিতীয় এবং দ্বাদশে চন্দ্র ব্যতীত যদি অন্য কোনো গ্রহ থাকে তাকে বলা হচ্ছে অভয়চারী যোগ। এবং রবি যদি দশমে থাকে এবং দশমপতি যদি তৃতীয় শনিযুক্ত অবস্থা হয় তাকে বলে রবি যোগ। জেনে রাখা ভালো, এই যোগগুলো রবি কর্তৃক যদি এই যোগগুলো যদি জন্মছকে সৃষ্টি হয় তাহলে কিন্তু জাতক জাতিকা প্রভূতি উন্নতি সাধন হয়, কারণ রবি হচ্ছে পিতৃকারক গ্রহ। রবি মানুষকে মান, যশ, খ্যাতি, প্রতিপন্ন সমস্ত কিছুই দেয়। আবার দেখুন, সেই রবি যদি খারাপ অবস্থায় থাকে, ধরুন তুলা রাশিতে 10 ডিগ্রির মধ্যে নিচস্থ, রবি যদি দুস্থানগত হয়, রবি যদি পাপগ্রহ মধ্যগত হয়, কিংবা রবি যদি কোনোভাবে পীড়িত হয়, যদি শত্রু গৃহে থাকে, তাহলে কিন্তু রবি খারাপ হলো জন্মছকে। এটা আমাদের নিরীক্ষণ করতে হবে। তাহলে রবি কর্তৃক কী দোষগুলো হয়? গ্রহণ দোষ, রবি রাহু গ্রহণ দোষ সূচিত হয়, রবি কেতুর গ্রহণ দোষ, এবং রবি শনির ছন্ন ছাড়া যোগ। রাশিচক্রে যদি এই যোগগুলো থাকে তাহলে কিন্তু প্রভূত উন্নতিতে কিন্তু আমাদের ব্যাহত হয়। এবং রবি আমার যেই ঘরের মালিক, ধরুন রবি আমার কর্মের স্থানের অধিপতি অর্থাৎ দশমের লর্ড আমার রবি, সেই রবি যদি খারাপ অবস্থায় থাকে তাহলে রবি কর্তৃক কিন্তু কখনোই কিন্তু আমরা ভালো ফল পাবো না। ফোন আছে কি? ফোনটা নিয়ে নিতে বলছি। হ্যাঁ।